আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনেক সময় মিসকনসেপশন তৈরি হয় আমাদের। তো ওই মিসকনসেপশন থেকে আমরা কোন একটা বিষয় সম্বন্ধে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা হচ্ছে এরকম, আসলে সেটা সেরকম না। তুমি যদি ডেফিনেশনটা বাই ওয়ার্ড মনে রাখো, তাহলে তুমি ওইটার দিকে রেফার ব্যাক করতে পারবা, ওইটার দিকে রেফার করতে পারবা যে আচ্ছা আমার আমি বুঝছি এটা, লিখছি এটা, মিললে কিনা। যদি দেখো যে না মিলে না, তাহলে বুঝলা যে আচ্ছা আমি তো বোঝার মধ্যে গন্ডগোল আছে। ঠিক আছে, সেই জন্য বাই ওয়ার্ড ডেফিনেশনটা মনে রাখলে এটা তোমাকে অনেক ভুল থেকে বেঁচে থাকতে সাহায্য করে। এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে ডেফিনেশনটা অনেক সময় ওয়ার্ড থেকে স্পষ্ট হয় না। হ্যাঁ, ওয়ার্ড থেকে অনেক সময় ডেফিনেশন স্পষ্ট হয় না। সেই জন্য কি লাগবে, সেই জন্য তোমাকে ডেফিনেশনের সাথে ডেফিনেশনের এক্সাম্পল করতে হবে। হ্যাঁ, এক্সাম্পল সহ ডেফিনেশন করতে হবে, তখন বিষয়টা স্পষ্ট হবে। আর অনেক সময় ডেফিনেশনটা অল্প কথায় থাকে, তো ব্যাখ্যা ছাড়া বোঝাও যায় না। তো সেই ক্ষেত্রে তোমাকে ব্যাখ্যাটাও জানতে হবে। সো ডেফিনেশন, তার ব্যাখ্যা এবং এক্সাম্পল, হ্যাঁ, এটা জানাটা খুব জরুরি। তুমি দেখো তোমাদের স্কুলে বা কলেজে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতো যে ডেফিনেশন দাও, ব্যাখ্যা করো, হ্যাঁ, উদাহরণ দাও। কেন? কারণ এটা ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট, সেই জন্য আসতো। সমস্যা হচ্ছে আমরা তো ইম্পর্টেন্ট বলতাম এই জন্য না যে এটা আসলে ইম্পর্টেন্ট, আমরা বলতাম ইম্পর্টেন্ট কোনটাকে, ইম্পর্টেন্ট পরীক্ষার বিষয়টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু ওইভাবে দেখলে হবে না, দেখতে হবে যে এটা আসলেই তোমার মানে মানে বোঝার জন্য বা কাজ করার জন্য বা জানার জন্য বা পরবর্তী সময়ে যে বিষয়গুলো যেগুলো যে কাজ করবা সেগুলো বোঝার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশন পড়বো, ডেফিনেশনটা ব্যাখ্যাটা বুঝবো, দ্বিতীয় হচ্ছে এক্সাম্পল দেখবো। তো এখানে তিনটেই আছে। প্রথমত যেটা বলা হয়েছে যে ইনফর্মালি, এটা ইনফর্মালি বোঝানো হচ্ছে, ফর্মালি তোমাকে ডেফিনেশন দেওয়া হচ্ছে না। অ্যালগরিদম ইজ অ্যান ওয়েল ডিফাইন্ড computational procedure that takes some value or set of values as input and produces some set values or set of values as output. এখানে আমি তিনটে শব্দের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করবো। একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, দ্বিতীয় হচ্ছে ইনপুট, তৃতীয় হচ্ছে আউটপুট। ওয়েল ডিফাইন্ড কম্পিউটেশনাল প্রসিডিউর। এখন ওয়েল ডিফাইন্ড কম্পিউটেশনাল প্রসিডিউর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এখানে প্রসেসটা মানে যে কাজগুলো তুমি করবা সেই কাজগুলা খুবই স্পষ্ট করে ধাপে ধাপে বলে দেওয়া থাকবে। হ্যাঁ, ধাপে ধাপে, এই যে ধাপে ধাপে বলে দেওয়া, এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু লেখা নাই, ব্যাখ্যা দিয়ে বুঝতে হবে। ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝাচ্ছে, যে প্রত্যেকটা স্টেপ স্পষ্ট করে বলে দেওয়া আছে, ধাপে ধাপে বলে দেওয়া আছে, প্রত্যেকটা বলে দেওয়া আছে। তাহলে অ্যালগরিদম কি থাকবে, অনেকগুলো ধাপ থাকবে, সেই ধাপগুলা স্পষ্ট করে আনএম্বিগুয়াস ওয়ার্ড ইউজ করে বলে দেওয়া থাকবে, এক নম্বরে। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে এখানে একটা ইনপুট থাকবে। তৃতীয় কি, তৃতীয় হচ্ছে এখানে আউটপুট থাকবে। তাহলে অ্যালগরিদম কি, অ্যালগরিদম হচ্ছে এমন একটা ওয়েল ডিফাইন্ড কম্পিউটেশনাল প্রসিডিউর যেটা তাকে কিছু ইনপুট দিলে সে আমাকে একটা আউটপুট দেয়। তাহলে এটা, এবং পরে কিন্তু ব্যাখ্যা করছে an algorithm is the sequence of computational steps that transform the input into the output. তাহলে এখানে কিন্তু আরেকটু স্পষ্ট হলো, হ্যাঁ, সিকোয়েন্স অফ কম্পিউটেশনাল স্টেপস। আচ্ছা, কম্পিউটেশনাল স্টেপস বলতে কি বোঝায়? কম্পিউটেশনাল স্টেপস বলতে বোঝায় এমন একটা স্টেপ, এমন একটা ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশন যেটা তুমি যে কোনো কাগজ কলম দিয়ে বা কম্পিউটার দিয়ে বা ক্যালকুলেটর যে কোনো দিয়ে করে ফেলতে পারবা, কাগজ কলম দিয়ে করতে পারবা। হ্যাঁ, এরকম কম্পিউটার স্টেপ হচ্ছে এমন একটা ভেরি সিম্পল একটা স্টেপ, যেমন ধরো একটা যোগ করলা, একটা বিয়োগ করলা, হ্যাঁ, একটা সংখ্যা একটা বড় গুণা চেক করলা, এরকম এই ধরনের স্টেপগুলোকে আমরা বলি কম্পিউটেশনাল স্টেপস। এরকম কাজগুলোকে আমরা বলছি কম্পিউটেশনাল স্টেপস। এরকম কাজগুলো করে করে করার মাধ্যমে আমি ইনপুটকে আউটপুটে ট্রান্সফার করে ফেলবো। You can also view, এরপরটা দেখো, you can also view an algorithm as a tool for solving a well specified computational problem. এখন এখানে আরেকটা অ্যাঙ্গেল বলা হলো, সেটা হচ্ছে অ্যালগরিদম হচ্ছে একটা টুল। কিসের টুল? সলভ করার জন্য প্রবলেমকে। তাহলে এখানে দুটো শব্দ আসে, একটা হচ্ছে সলিউশন, একটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, তাহলে অ্যালগরিদম হচ্ছে সলিউশনটা পাওয়ার জন্য একটা টুল। কার কার সলিউশন?
কম্পিউটেশনাল প্রবলেম। এখন প্রবলেম গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হলো কেন? একটা কম্পিউটেশনাল প্রবলেম ভাগ করার কারণ হচ্ছে যে অনেক প্রবলেম আছে যেগুলো কম্পিউটার দিয়ে সলভ করা যায় না। এটা তোমরা তোমাদের থিওরি অফ কম্পিউটিং ক্লাসে তো জানবা। অনেক প্রবলেম আছে যেগুলো কম্পিউটার দিয়ে সলভ করা যায় না। যেই প্রবলেমটা কম্পিউটার দিয়ে সলভ করা যায় সেটাকে বলা হয় কম্পিউটেশনাল স্টেপস, সরি কম্পিউটেশনাল প্রবলেম। যেমন ধরো তোমাদের মধ্যে কারো হয়তো কি বলে যে এটাকে ধরো পড়াশোনা করবো না কিন্তু পরীক্ষা ভালো করবো, মনে করো এটা হচ্ছে তোমার প্রবলেম। তো এই প্রবলেম থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়? বুদ্ধি করে বের করলা, মানে মানে কোন একটা কিছু করলো আর কি। এখন এই এই যে এইরকম বুদ্ধি তো তোমার কম্পিউটার দিতে পারবে না, হ্যাঁ, কারণ এটার জন্য কোনো অ্যালগরিদম নাই। পরীক্ষায় ভালো পড়াশোনা করবো না কিন্তু পরীক্ষা ভালো করবো, এটার জন্য কোনো অ্যালগরিদম নেই। সো এটা কম্পিউটার সলভ করতে পারবে না। এরকম অনেক প্রবলেম আছে যেগুলো কম্পিউটার সলভ করতে পারে না। আমি যে এক্সাম্পল দিলাম সেই এক্সাম্পলটা হাস্যকর এক্সাম্পল, বাট আরো মানে খুব স্পেসিফিক এক্সাম্পল আছে যেগুলো কম্পিউটার সলভ করতে পারে না। আচ্ছা, তাহলে এখন আসো যে এই কম্পিউটেশনাল প্রবলেম ওয়েল স্পেসিফাইড এটা মানে কি? কেউ কি বলতে পারবা কি হতে পারে এটা? একটা কম্পিউটেশনাল প্রবলেম ওয়েল স্পেসিফাইড এটা মানে কি? ওয়েল স্পেসিফাইড মানে হচ্ছে যে আমি প্রবলেমটার ইনপুট এবং আউটপুটকে ডিফাইন করব, এটুকুই, জাস্ট এটুকুই। আমি যখন একটা প্রবলেমকে বলি যে দিস ইজ দ্য ইনপুট অফ দি প্রবলেম এন্ড দিস ইজ দ্য আউটপুট অফ দি প্রবলেম, তাহলে আমার প্রবলেমটা ডিফাইন করা হয়ে গেল, স্পেসিফাই করা হয়ে গেল। সো যত ভালো করে স্পষ্ট করে বলবা সেটা হচ্ছে তত ওয়েল স্পেসিফাইড হবে। যেমন এখানে একটা প্রবলেম আমাদেরকে বলা হয়েছে, যেটাকে যে প্রবলেমের নাম দেওয়া হচ্ছে সর্টিং প্রবলেম। এই প্রবলেমটা তোমরা আগে এনকাউন্টার করছো এবং এই প্রবলেমের জন্য সলভ করার জন্য তুমি কিছু অ্যালগরিদমও জানো। হ্যাঁ, এই প্রবলেম সলভ করার জন্য তুমি কিছু অ্যালগরিদমও তোমার জানা আছে, তাই না? তাহলে এই প্রবলেমটা কি আসলে? হ্যাঁ, সর্টিং প্রবলেমটা আসলে কি? সর্টিং প্রবলেমটা এখানে আসলে কি সেটা কিভাবে ব্যাখ্যা করছে? প্রথমে বলছে সর্টিং প্রবলেমের ইনপুট হচ্ছে এইটা, সর্টিং প্রবলেমের আউটপুট হচ্ছে এইটা, দ্যাটস ইট। যে কোনো প্রবলেম, যে কোনো কম্পিউটার প্রবলেম আমি যদি ডিফাইন করতে চাই, আমাকে জাস্ট দুইটা জিনিস ডিফাইন করলে হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তার ইনপুটটা কি, আর একটা হচ্ছে তার আউটপুটটা কি। যেমন এখানে ইনপুটটা কি বললো? এ সিকোয়েন্স অফ এন নাম্বারস। নাম্বারের জায়গায় অন্য কিছু হতে পারে, এন ক্যারেক্টার হতে পারে, এন স্ট্রিং হতে পারে, অন্য কিছু হতে পারে, বাট মোটামুটি এখানে আপাতত ধরে নিই যে এন নাম্বারস, এ সিকোয়েন্স অফ এন নাম্বারস। আর আউটপুটটা কি? আউটপুট হচ্ছে ওই যে ইনপুট সিকোয়েন্স দেওয়া হয়েছে ওইটার একটা পারমুটেশন, রিঅর্ডারিং, নতুন করে সাজানো। সাজ দ্যাট, শর্ত আছে, সাজাইলে হবে না। সাজ দ্যাট a1 প্রাইম মানে নতুন করে সাজানোর প্রথম নাম্বারটা ইজ লেস অর ইকুয়াল টু a2 প্রাইম মানে নতুন করে সাজানোর দ্বিতীয় নাম্বারটা ইজ লেস অর ইকুয়াল টু a3 প্রাইম। এভাবে এভাবে আপ টু n প্রাইম। যদি আমি এভাবে এই শর্ত অনুযায়ী সাজাতে পারি তাহলে সেটা হচ্ছে আমার ডিজায়ার্ড আউটপুট। বিষয়টা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, यस सर। তাহলে আমরা প্রবলেম কি সেটা বুঝলাম, অ্যালগরিদম কি সেটা বুঝলাম, এবং একটা অ্যালগরিদম একটা প্রবলেমকে কিভাবে স্পেসিফাই করা যায় সেটা বুঝলাম। প্রবলেমকে স্পেসিফাই করার নিয়ম হচ্ছে যে তুমি এখানে তার ইনপুটটা বলে দিবা, আউটপুট বলে। যে কোনো প্রবলেম এরকম, যে কোনো প্রবলেম, শুধু মনে করার কারণে এখানে সহজ একটা প্রবলেম দিছে। যে কোনো প্রবলেমই স্পেসিফাই করার নিয়ম হচ্ছে ইনপুট আউটপুট। এবং তুমি যদি মনে করো যখন চাকরিতে যাবা, হ্যাঁ, তোমাকে ধরো একটা ফর এক্সাম্পল আইসি তে তোমাকে চাকরি দিল, হ্যাঁ, আইসি চাকরি দিল, বললো যে আইসি সবকিছুকে আপনি অটোমেট করতে হবে, সবকিছু এ টু জেড সবকিছু, টিচারের ক্লাস না থেকে শুরু করে সবকিছু। তোমার প্রশ্ন হবে ক্লায়েন্টের কাছে যে আপনি আমাকে কি দিবেন? মানে আপনি যখন আমাকে আমার যে সফটওয়্যার যে রান করব, সফটওয়্যার ইনপুট হিসেবে কি পাবে? হ্যাঁ, আর আপনি আমার থেকে কি চাচ্ছেন, মানে সফটওয়্যার থেকে কি চাচ্ছেন? এটাকে বলা হয় রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন কিন্তু মূলত এই জিনিসটাই থাকে। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন পড়বা 6 সেমিস্টার সম্ভবত, তখন দেখবা যে আসলে কি চাচ্ছে, যে তুমি যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের কাছে ইনপুট হিসেবে কি আসবে আর সফটওয়্যার আউটপুট হিসেবে কি দিবে।
হ্যাঁ, এটাই হচ্ছে একটা প্রবলেম স্পেসিফাই করার নিয়ম। তো এটা বুঝে থাকলে এরপরে বাকিটা অত কঠিন কিছু না, সিম্পল বিষয়। এখানে শব্দ ইউজ করছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে হচ্ছে একটা স্পেসিফিক ইনপুট। হ্যাঁ, মানে আমরা তো ইনপুট বললাম, এখন যদি তোমাকে একটা স্পেসিফিক ইনপুট দেওয়া হয়, যেমন ধরো এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে 31 41 59 26 51 41 58। হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স। আবার যদি এরকম দেওয়া হয় 5 2 9 7 18, তাহলে এটা আরেকটা ইনস্ট্যান্স। হ্যাঁ, ইনস্ট্যান্স মানে হচ্ছে একটা স্পেসিফিক ইনপুট সেট। একটা স্পেসিফিক ইনপুট সেটকে আমরা বলি ইনস্ট্যান্স। আচ্ছা, এরপরে এই বিষয়টা ইম্পর্টেন্ট। একটা অ্যালগরিদম কারেক্ট কিনা। আমরা ডাটা স্ট্রাকচারে অ্যালগরিদম ফাস্ট নাকি স্লো, হ্যাঁ, কমপ্লেক্সিটি কেমন সেটা বের করছি বা সেটা দেখছি না এরকম। জি স্যার। ছোটখাটো। জি স্যার দেখছিলাম। জি স্যার দেখছিলাম। হ্যাঁ, তো ওই অ্যানালাইসিস থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যালগরিদমের কারেক্টনেস অ্যানালাইসিস। কারেক্টনেস অ্যানালাইসিস কেন ইম্পর্টেন্ট? কারণ আদৌ এই অ্যালগরিদমটা উপর আমি রিলাই করতে পারি কিনা সে ডিপেন্ড করবে ওয়েদার ইজ কারেক্ট অর নট। একটা অ্যালগরিদম 100% টাইম, সরি 99% টাইম কারেক্ট আউটপুট দেয়, 1% টাইম কারেক্ট আউটপুট দেয় না। তাহলে কি হবে? তাহলে তো হবে না। হ্যাঁ, যেমন ধরো তোমাদের মনে করো লাঞ্চ দেওয়া হবে। হ্যাঁ, তুমি তোমার কিছু মানে ধরো তুমি লেখাপড়া ঠিকমতো করে তোমাকে লাঞ্চ দাও, এখন তুমি তোমার মানে লেখাপড়া সবকিছু দিলা, দেখলা যে তোমাদের 100 জনের মধ্যে 90 জন পাচ্ছে, 10 জন পাচ্ছে না, লাঞ্চ পাচ্ছে না, তো কি করবে? খেপে যাবে না ওরা? কারণ ওরা তো পড়াশোনা ঠিকমতো করছে, লাঞ্চ পাবে না কেন? মানে ফ্রি লাঞ্চ। সো তার মানে হচ্ছে যে তোমাকে একটা অ্যালগরিদম 100% টাইমে কারেক্ট করতে হবে, আদারওয়াইজ মানুষজন কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে না। কেউই অ্যাকসেপ্ট করবে না, বিজ্ঞানীরা না, সাধারণ মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ সে দেখবে যে উল্টাপাল্টা বিহেভ করতেছে। এবং এটাকে আমরা বলি কি, এটা মানে অনেক সময় এরকম হয় সফটওয়্যারের মধ্যে বাগ থাকে, সমস্যা করে, তখন কিন্তু আমরা খুব দ্রুত বেগে চেষ্টা করি এটা সলভ করে ফেলতে, কারণ এটা ডিজায়ার্ড না, এটা হাইলি আনডিজায়ার্ড। স্যার তাহলে এই যে মানে সফটওয়্যার গুলোতে যে বাগ থাকে তাহলে ওগুলো কোত্থেকে আসে? অ্যালগরিদম যদি 100% যদি কারেক্ট হওয়া লাগে তাহলে? আচ্ছা, অ্যালগরিদম মূলত কারেক্ট। হ্যাঁ, মূলত কারেক্ট মানে স্পেসিফিক, যেমন ধরো তোমাকে একটা স্পেসিফিক অ্যালগরিদম কারেক্ট। কিন্তু যেটা হয় যে যখন তুমি একটা বড় একটা ডিজাইন করবে, একটা বড় সফটওয়্যার, হ্যাঁ, তখন কিন্তু অনেকগুলো জিনিস একসাথে কাজ করতেছে, এক একটা ইন্ডিপেন্ডেন্টলি ইউনিট, এক একটা ইউনিট ইন্ডিপেন্ডেন্ট হতে কারেক্ট, কিন্তু তারা যখন একসাথে কাজ করছে তখন কোনো জায়গায় মিস করতেছে, কোন একটা ইন্টারশন মিস হচ্ছে। এটা একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে যিনি ওই ধরো এখানে 10টা পার্ট আছে, 10টা পার্টের মধ্যে একটা পার্ট আসলেই ভুল হতে পারে। তো এখানে বিষয়টা হচ্ছে অ্যালগরিদম কারেক্ট হবে, এটা হচ্ছে ডিজায়ার্ড, কিন্তু অ্যালগরিদম সমস্যা হচ্ছে অ্যালগরিদমটা লেখা হচ্ছে মানুষ, আর মানুষ তো ভুল করতেই পারে, এবং সে এমন একটা ভুল করতে পারে যে ভুলটা ধরা পড়ে না। দেখা গেল যে এটা 99% ক্ষেত্রে বা 99.99% ক্ষেত্রে কারেক্ট আছে, কিন্তু একটা স্পেশাল কেস আছে যে স্পেশাল কেস হয়তো কারেক্ট দিবে না। যারা এখানে প্রোগ্রামিং কন্টেস্ট করো তারা জানো যে আমরা যখন একটা প্রবলেম সলভ করি, আমরা তো লজিক টজিক হিসাব করেই করি, তারপরে দেখা যায় যে আমি সাবমিট করার পরে সেটা অ্যান্সার আসে নো, মানে আমার হয় নাই। কেন এটা হয়? কারণ কোন একটা স্পেসিফিক কেস, যেটাকে আমরা বলি বর্ডার লাইন কেস বা কর্নার কেস, হ্যাঁ, বা স্পেশাল কেস, সেই কেস এটা ফেল করে। হয়তো সেটা ওই 1 লক্ষের মধ্যে একটা কেস, কিন্তু ওইটা কারেক্ট না হওয়া মানে অ্যালগরিদমটা কারেক্ট না হওয়া। এরকম অনেক চেক টেক করার পরেই একটা সফটওয়্যার ছাড়া হয়, কিন্তু তারপরেও এর মধ্যে শোনা হচ্ছে। জি স্যার শুনতেছি। এর মধ্যে ভুল থেকে যেতে পারে, এবং সেই ভুলগুলো অনেক সময় মানে ধরো রিলিজ করার পরে, সফটওয়্যার রিলিজ করার পরে বের হয়, যারা ক্লায়েন্ট তারা বলে, যারা ইউজ তারা বলে। ধরো ট্রেন বুকিং সিস্টেম, হ্যাঁ, তুমি ট্রেনের টিকিট করছো অনলাইনে, যা দেখলে যে তোমার সিটে একজন বসে আছে, হ্যাঁ, তখন তুমি শুরু করো নাই চিলে চিলে আমার টিকিট পেয়ে গেল ভাই,
এরকমটা হলো কেন, তখন তারা খুঁজে বের করে কেন এই ঘটনা ঘটছে। আগে কিন্তু আমি দেখছিলাম যে একবার এরকম ঘটনা ঘটছে যে একই টিকিট নিয়ে দুজন হাজির হয়ে গেছে, দেখলে কিন্তু আস্তে কমে আসছে, তারা বের করেছে যে ঠিক কোন জায়গাটা ভুলটা হয়েছিল। হ্যাঁ, সেই ভুলটা বের করে তারা একটা সলভ করতে চেষ্টা করে। তো এখন যেটা হচ্ছে যে আমাদের অ্যালগরিদম কারেক্টনেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ফার্স্ট হওয়াটা হচ্ছে সেকেন্ডারি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্রুত অ্যালগরিদমটা দ্রুত কাজ করতে পারে সেকেন্ডারি, প্রাইমারি ইম্পর্টেন্স হচ্ছে অ্যালগরিদমটা কারেক্ট। আচ্ছা, এরপরে তোমাদের এখানে আলোচনা করা হয়েছে বেসিক্যালি কোন ধরনের প্রবলেমের ক্ষেত্রে অ্যালগরিদম ইউজ হয়, সেখানে অনেক আলোচনা আছে, আমি যাচ্ছি না। যেমন একটা উনি এই বোর্ডে যখন লিখছিলেন তখন এই প্রজেক্ট অনেক বিশাল প্রজেক্ট ছিল আর কি, এখন তো এটা অনেক ডালভাত হয়ে গেছে। জিনোম, হিউম্যান জিনোম প্রজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে মানুষের শরীরে যতগুলো জিন আছে সেগুলোকে ম্যাপ করা, আইডেন্টিফাই করা এবং তাদের কাজগুলোকে ইয়ে করা, সিকোয়েন্সিং করা, সরি কাজগুলোকে ইয়ে করা না, সিকোয়েন্সিং করা। মানে ওই জিনটা আসলে কোন ডিএনএ কে, মানে কোন ডিএনএর কোন অংশটা ওই জিনকে রিপ্রেজেন্ট করে। তো এটা একটা বিশাল কাজ, বিশাল কর্মযোগ্য ছিল এবং এটা কম্পিউটারের সাহায্য ছাড়া এটা ইম্পসিবল ছিল, একেবারে ইম্পসিবল আর কি। তবে ইন্টারনেট, এটা সবাই ইউজ করতেছি আমরা, জানিও না বা বুঝতেও পারি না যেটা কিভাবে কাজ করতেছে, তাই না? ইন্টারনেট কিন্তু কাইন্ড অফ সারা পৃথিবীব্যাপী বিস্তৃত একটা কম্পিউটার বলা যেতে পারে। এটাই একটা কম্পিউটার হয়ে গেছে এখন, কিন্তু আমরা টের পাই না। হিউজ পরিমাণ ডাটা প্রসেস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, ইউজ করতেছি। ট্রিলিয়ন ট্রিলিয়ন মেগাবাইট টেরাবাইট ডাটা প্রডিউস হচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। এবং সার্চ করতেছে, এরকম হিউজ পরিমাণ ডাটার মধ্যে সার্চ করে বের করে যাচ্ছে তোমার ডিজায়ার ডাটা। এটা কিন্তু খুব একটা সহজ কাজ না, অনেক কঠিন কাজ, যেটা করে ফেলতেছে। ই কমার্স, ম্যানুফ্যাকচারিং, অনেক জায়গায় ব্যবহার করা হয় আর কি। স্যার একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম করেন স্যার, মানে করো। আমরা ধরি যে মানে আমি একটা অ্যালগোরিদম লিখলাম, ওইটা 10 সেকেন্ডে 5টা, মানে একটা সার্চের 10 সেকেন্ডে 5টা রেজাল্ট দেখায়। আবার আরেকজন অ্যালগোরিদম লিখলো 5 সেকেন্ডে 10টা রেজাল্ট দেখায়। ওই 10টা রেজাল্টের মধ্যে হয়তো আউটগোয়িং মানে আউটের আরো ইরিলেভেন্ট আরো কিছু আছে, কিন্তু ওইখানে 5 সেকেন্ডে দেখাইতেছে, বাট আমারটা 10 সেকেন্ডে 5টা দেখাইতেছে। মানে আমারটা মানে অ্যাকুরেট দেখাইতেছে। তাহলে কোনটা বেশি বেটার হবে, কোনটা প্রিফারেবল হবে? ও কি ভুল করে? না ভুল তোমার তো না, মানে আরেকজনটা ভুল করে। ভুল না, মানে আমি বলতে চাইতেছি যে মানে মনে করেন আমি একটা অ্যালগোরিদম লিখছি যেটা 10 সেকেন্ডে দেখায় 5টা রেজাল্ট, মানে ওই 5টাই অ্যাকুরেট। আবার আরেকজন আছে যে 5টা, মানে ও করছে ওটা 5 সেকেন্ডে দেখায়, কিন্তু 5 সেকেন্ডে 10টা দেখায়, কিন্তু মানে 5টা মানে এক্সট্রা 5টা ইরিলেভেন্ট দেখায়। ইরিলেভেন্ট মানে 5টা সার্চ রেজাল্ট, মানে সার্চে দেখায়। তাহলে কারটা বেটার হবে? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে একটা হচ্ছে রং জিনিস দেখানো, ভুল জিনিস দেখানো, একটা হচ্ছে ইরিলেভেন্ট দেখানো, দুইটাই সমস্যা। কিন্তু স্পেসিফিক, মানে এটা কি বলে, যে স্পেসিফিক ডোমেইনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি যে পয়েন্টটা বলছো সেই পয়েন্টটা এমন হতে পারে যে পরে নর্মালি তো আগেরটা ডিজায়ার, ঠিক আছে, এমনও কোনো কেস থাকতে পারে যেখানে পরেরটাও অ্যাকসেপ্টেবল এবং পরেরটা হচ্ছে হয়তো ডিজায়ার্ড। দুইটা কারণে, একটা হচ্ছে 5 সেকেন্ড দেখাচ্ছে, আর একটা হচ্ছে কোনো কিছু সে বাদ দেয় নাই। হ্যাঁ, কোনো কিছু বাদ দেয় নাই এবং 5 সেকেন্ড দেখাচ্ছে, সে কারণে তারটা ডিজায়ার্ড হতেও পারে। এটা আসলে বলা যাবে না এখন, স্পেসিফিক ঘটনা, মানে ওই স্পেসিফিক যে কেস আসবে তখন ওই কেসের বেসিসে, ডোমেইনের বেসিসে বুঝতে হবে আর কি। যেমন একটা এক্সাম্পল দিই, গুগল। হ্যাঁ, গুগল কিন্তু অনেক ফাস্ট আউটপুট দেখায় এবং সেটা অ্যাকুরেট দেখায় বেশি, মানে অ্যাকুরেট বলতে বোঝাচ্ছে যে অনেক মানে আমি যেটা খুঁজতেছি প্রায় তার কাছাকাছি জিনিস দেখায়, এবং এটা এখন আস্তে আস্তে আরো অনেক এফিসিয়েন্ট হয়েছে। আমি যখন প্রথম ইউজ করছি গুগল, তখন কিন্তু গুগল মানে এত ডোমিনেন্ট ছিল না, তখন হয়তো ইউজ করতো মানুষ ইয়াহু, ইয়াহু সার্চ ইউজ করতাম আমরা। তো তখন গুগল আসলো, আমরা গুগল ইউজ করা শুরু করলাম। সবাই যে গুগলে সুইচ করছে এরকম না। হ্যাঁ, তো গুগল কিভাবে করলো, একটা হচ্ছে তার ইন্টারফেসটা খুব আর দ্বিতীয় হচ্ছে সে রিলেভেন্ট সার্চটা বেশি দেখাতে পারে। হ্যাঁ, মোর রিলেভেন্ট সার্চ দেখায় এবং সেটা ফাস্ট দেখায়। তো যেহেতু সে মোর রিলেভেন্ট দেখাচ্ছে, সো তারটা মানুষজন গ্রহণযোগ্য, এবং সে যদি স্লো হইতো তারপরে কিন্তু তার সেটা আসতো। হ্যাঁ, আবার যদি বেশি স্লো হয়ে যেত, এক্সট্রিম স্লো হয়ে যেত, তখন কিন্তু আবার আসতো না। ঠিক আছে, তো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, ট্রেড অফ থাকে মানুষের। ট্রেড অফ মানে কি, যে একটা বাদ দিলে আমি একটা করতে পারছি। এখন তুমি
ইররিলেভেন্ট রেজাল্ট পাচ্ছ কিন্তু যেটা খুবই ফাস্ট পাচ্ছ সেটা হয়তো অ্যাকসেপ্টেবল, কিন্তু তুমি রেলেভেন্ট সার্চই দিচ্ছ কিন্তু অনেক বেশি সময় নিচ্ছ, সেটা মেবি আনএক্সেপ্টেবল। ঠিক আছে, তো এই জন্য মানে আমি কতটুকু ছাড় দিব কতটুকু ছাড় দিব না সেটা কিন্তু ম্যাটার করে আর কি। কিছু ইররিলেভেন্ট কিছু রিলেভেন্ট দিচ্ছ কিন্তু অনেক ফাস্ট, তাহলে সেটা হয়তো অনেক ঠিক আছে না, অসুবিধা কি, আমি তো অনেক ফাস্ট পাচ্ছি, আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে। না স্যার, আমি আসলে ওই ক্লায়েন্ট এন্ডের কথা বলতেছি না, আমি বলতেছি মানে অ্যালগরিদমের কোয়ালিটিটা মানে কিরকম, কাটটা বেশি হবে ওইটা বলতেছি আমি আসলে। প্রথমটা হবে, কারণ অ্যালগরিদম তো ম্যাথমেটিক্যালি দেখবে, ম্যাথমেটিক্যালি কোনটা র্যাঙ্কিং বেশি হবে, র্যাঙ্কিং যেটা ভুলভাল করে না। হ্যাঁ, ভুল করাটা হচ্ছে সবচেয়ে ইয়ে আর কি, খারাপ কথা, ভুল করা যাবে না। তোমাদের ক্লাস আছে এরপরে? জি স্যার, চলতেছে স্যার, একটা ক্লাস 3:30 থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। আমরা চ্যাপ্টার মানে বেশি কিছু নাই, একেবারে নাই বলা ভুল হবে, কিছু টপিক আছে, পরের দিন আসলে ইনশাআল্লাহ পড়বো। স্যার আর তোমাদের ওই যে কোশ্চেন ছিল স্যার। বলো স্যার ওই আমাদের ওইবারটা কি এবারে কন্টিনিউ হচ্ছে স্যার? ওই যে 20%, জি স্যার। যাই না এটা কোনো ওটা ঘোষণা দিলে জানবো আর কি, আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই এখন। আচ্ছা আচ্ছা অনলাইন ক্লাস কন্টিনিউ, এখন সমস্যা হচ্ছে যে অনলাইন ক্লাস হলে তো হবে দিবে, কিন্তু অনলাইন ক্লাস হবে কিনা আদৌ কয়দিন হয়, মানে যে লকডাউন শেষ হওয়ার পরে ওই সরকার তো তোমাদের থেকে ইয়ে নিচ্ছে, তোমাদের নাম জমা দিছো না তোমরা, জি ইউনিভার্সিটি চাইছিল তো। স্যার। ঠিক আছে, স্যার জি হ্যাঁ। স্যার। তো গভর্নমেন্ট যেটা চাচ্ছে প্রথমে ইউনিভার্সিটির সব স্টুডেন্টকে টিকা দিবে এবং এরপরে ইউনিভার্সিটিটা খুলে দিবে। এখন যদি আগামী 1 মাসের মধ্যে সব টিকা দিয়ে ফেলে এবং খুলে দেয়, তখন তো অফলাইনে ক্লাস হলো, তখন অফলাইনে ক্লাস হলে তখন কি হবে কি করবে না করবে সেটা জানি না ঠিক। আচ্ছা সেজন্য অনেক বিষয় ইফস এন্ড বাটস আছে, তো ওই জন্য চট করে বলা ডিফিকাল্ট। যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা সিদ্ধান্ত নেবেন, জানাবেন। ঠিক আছে, জি আর বেসিক্যালি ওই মানে অনলাইন ক্লাসের জন্য তো এটা দেওয়া হয় নাই, দেওয়া হয়েছিল মূলত ওই আর্থিক একটা, মানে তখন যেহেতু প্যান্ডেমিক চলতেছিল, অনেকের সমস্যা হচ্ছিল, সেই কারণে আর কি। তো সেই সমস্যা তো অনেকেরই হয়তো কমে আসছে, ওরকম যে সমস্যা ছিল আর কি। তারপর দেখা যাক অথরিটি কিভাবে বলে আর কি সেটা। আর তোমাদের সকালে যেটা দিছিলাম কাজ, হ্যাঁ, কাজটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা অবশ্যই সেটা শনিবার ডেডলাইন থাকবে আর কি, শনিবারের মধ্যে জমা দিবে। আচ্ছা স্যার। ঠিক আছে, সোমবার আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।